জব অ্যান্ড একাডেমি স্টাডি টিউটোরিয়াল পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। বরাবরের মতো আজ যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, খাদ্য অধিদপ্তরের প্রশ্নের সমাধান নিয়ে। খাদ্য অধিদপ্তরে এই প্রশ্নের সমাধানটা সকল খাদ্য অধিদপ্তরে সকল পদের ক্ষেত্রে প্রয়োজন, কেননা এটি এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যদি তোমরা বারবার প্র্যাকটিস করো অবশ্যই এখান থেকে আগত পরীক্ষায় প্রশ্ন এসে যাবে। এই প্রশ্নটি হলো 5 নভেম্বর 2011 সালে অনুষ্ঠিত হয়েছিল খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান 2021। প্রথমেই তোমাদেরকে যে কথাটি বলবো, তোমরা যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা জানো আমার এই চ্যানেলে জব অ্যান্ড একাডেমি স্টাডি রিলেটেড ভিডিও আপলোড করা হয়, আর তাই যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন অন করে দাও, যাতে আমার ভিডিওগুলো সবার আগে পেতে পারো। অবশ্যই ভালো লাগলে ক্লাসটা শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরা এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। চলো এবার ক্লাসে চলে যাই। প্রথমে এক নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো, কোন পদটি সাংবিধানিক পদ নয়? উত্তর হলো চেয়ারম্যান, মানবাধিকার কমিশন। খ নম্বরটি হলো উত্তর, তাই এখানে খ নম্বর আনসার, এটা আনসার। এরপর 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নটি হলো OMS স্ট্যান্ডার্ড ফর, মানে OMS এর পুনরূপ কি? ওপেন মার্কেট সেল। এটা খ নম্বর আনসার, ওপেন মার্কেট সেল। অবশ্যই তোমরা জানো প্রত্যেকটি প্রশ্নের সাথে ব্যাখ্যা রয়ে আছে, তাই ব্যাখ্যাগুলো খুব দৃষ্টিতে পড়বে, খুব মনোযোগ দিয়ে পড়বে, কেননা ব্যাখ্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা প্রশ্নের ক্ষেত্রে আমরা একটা MCQর ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটাই পড়ি, কিন্তু ব্যাখ্যা পড়লে তোমার লাভ কি জানো? একটা ব্যাখ্যা পড়লে লাভ হলো তোমাদের 10-12টা MCQ পড়া হয়ে যায়। আর তাই তোমরা জানো যে এবার সহকারী উপখাদ্য পরিদর্শক থেকে শুরু করে আবার খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয়, এই সকল পরীক্ষায় মোট আবেদন করেছে 20 লক্ষ। আর এই আবেদনের প্রার্থী যেহেতু বেশি, তাই যারা এখানে চান্স পাবে, যাদের চাকরি হবে, তারা কঠোর একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে। তাই তোমাদের উচিত খুব কঠিন পরিশ্রম করা। এরপর 3 নং প্রশ্ন হলো, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা করে ক্রয় করলে, এখানে প্রতি হালি ডিমের কথা উল্লেখ রয়েছে, আবার প্রতি 2 হালি, এরপর 2 হালির কথা উল্লেখ রয়েছে। ক্রয়ের সময় এক হালি ডিমের কথা উল্লেখ রয়েছে, আবার বিক্রয়ের সময় 2 হালি ডিমের কথা উল্লেখ রয়েছে। বলা হয়েছে শতকরা লাভ কত? তাই লাভ বের করতে হলে, যেহেতু প্রথম 1 হালি ডিমের কথা দাম দেওয়া আছে, এরপর দেওয়া আছে বিক্রয় মূল্যের 2 হালি ডিমের দাম, তাই যেহেতু বিক্রয় মূল্য 2 হালি দেওয়া আছে, তাই ক্রয় মূল্যের ক্ষেত্রে 1 হালি ডিমকে 2 হালি ডিমে নিতে হবে। তাই 1 হালি ডিমের দাম 25 টাকা। এখানে সমাধান, 1 হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা। 1 হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা। 1 হালি ডিমের বিক্রয় মূল্য 2 হালি ডিমের বিক্রয় মূল্য 50 টাকা, মানে 25কে 2 দ্বারা গুণ করলে হয় 50। 2 হালি ডিমের বিক্রয় মূল্য 56 টাকা। এখানে দেওয়া আছে 2 হালি ডিমের বিক্রয় মূল্য 56 টাকা, তাই লাভ হবে 56 মাইনাস 50, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে হবে 6, তাই 50 টাকা লাভ হয়
50 টাকায় লাভ হয় 6 টাকা, তাই 100 টাকায় লাভ হয় কত? এটা ভেঙে করলে হবে 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকায় লাভ হয় 6 ভাগের 50 টাকা, 100 টাকায় লাভ হয় 6 ইন্টু 100/5। এটাকে ক্যালকুলেশন করলে অর্থাৎ কাটাকাটি করলে হবে, কাটাকাটি করে ক্যালকুলেশন করার পর যে মানটি পাওয়া যাবে তা হলো 12। এরপরের প্রশ্ন, দ্য ওয়ার্ড আইডলাইজ ইজ। এখানে আইডলাইজ পার্টস অফ স্পিচের কোনটা বোঝায় এটা বলা হয়েছে, এটা হলো একটি ভার্ব, ভার্ব। এরপরে নিচে দেখতেই পাচ্ছ ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটাও খুব গুরুত্ব সহকারে পড়ে নেবে, কেননা ব্যাখ্যা পড়লে ভিডিওটা পজ করে খুব সহজেই তোমরা বারবার ব্যাখ্যাটি পড়বে। তোমাদেরকে আগেই বলেছি ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাখ্যাটা তোমাদেরকে পড়ালে দেখা যাবে যে ব্যাখ্যাটি পড়াতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই ব্যাখ্যাটি স্কিপ করছি। তোমরা অবশ্যই ব্যাখ্যা করে নেবে ভিডিওটা পজ করে। দ্য প্যাসেজ স্ট্রাকচার দে প্রেসড আস ইজ। দ্য প্রেসিভ স্ট্রাকচার অফ। এখানে দ্য 6 নম্বর প্রশ্ন হলো, এটা হলো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের মধ্যে আছে 6 নম্বর প্রশ্ন, আর এই 6 নম্বর প্রশ্নের মধ্যে দ্য প্যাসিভ স্ট্রাকচার অফ, মানে প্যাসিভ স্ট্রাকচারটা প্রকাশ করবার লাইয়া বলছে। এখানে দেওয়া আছে অ্যাক্টিভ স্ট্রাকচার, দ্য প্যাসিভ স্ট্রাকচার অফ দে প্রেসড আস ইজ। এখানে উত্তর হবে, সঠিক উত্তর বাতিল করা হয়েছে। এখানে মূলত সঠিক উত্তর এখানে উল্লেখ নাই, তাই বলা হয়েছে। সঠিক উত্তর এখানে নাই, দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর নাই, সঠিক উত্তর বাতিল করা হয়েছে লেখা আছে। এরপর পরবর্তী প্রশ্নে চলে যাই, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? তোমরা জানো যে সকল চাকরি পরীক্ষার ক্ষেত্রে নবম দশম শ্রেণীর বইটি খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই নবম দশম শ্রেণীর বইটি বারবার পড়বে, যাতে তোমাদের বারবার পড়ার ফলে তোমরা আত্মস্থ করতে পারো। কেননা নবম দশম শ্রেণীর বই বাংলা দ্বিতীয় পত্র বই হলো এমন একটি গুরুত্বপূর্ণ বই, যা যেমন স্কুল জীবনে গুরুত্বপূর্ণ, তেমনি চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ। তাই এটা খুব গুরুত্ব সহকারে পড়বে। আর যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী আসো, আমি মনে করি তোমরা এই ভিডিওটা দেখছো না, যারা চাকরিজীবী আসো বা যারা চাকরির জন্য ট্রাই করতেছ, তারা অবশ্যই এই ভিডিওটা দেখতেছ। কিন্তু তোমরা যারা নবম শ্রেণীতে ছাত্রছাত্রীরাও এই ভিডিওটা দেখে থাকো, তোমরা অবশ্যই মনে রাখবে যে নবম দশম শ্রেণীর বই হলো এমন একটি বই যা প্রত্যেক স্টুডেন্টের জন্যই খুব গুরুত্বপূর্ণ এবং সকল পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এটা শুধু নবম দশম শ্রেণীর পরীক্ষার জন্য বিদ্যমান নয়, এটা সকল চাকরি পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে পাতি প্রতীক বলে। এটা নবম দশম শ্রেণীর বইয়ে আছে, বইয়ের লাইন। নবম দশম শ্রেণীর এটা বইয়ের লাইন। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। এটা বারবার পড়বে, বারবার পড়লে দেখবে তোমাদের আত্মস্থ হয়ে যাবে। এরপর যে প্রশ্নটি এসেছে তা হলো,
She said we are going implement the Mujib Climate Prosperity Plan. We are going implement the Mujib Climate Prosperity Plan. এখানে গোয়িং এরপর কি বসবে, কোন প্রিপোজিশনটা বসবে এটা উল্লেখ করেছে। আমরা জানি সবসময় আমরা পড়িয়েছি যদি উই গো টু স্কুল, উই গো টু স্কুল ওর সাথে সবসময় টু বসে, তাই এখানে উই আর গোয়িং টু হবে। এরপর 9 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই। 9 নম্বর প্রশ্নটি হলো একটি বাক্সের 2 মিটার দৈর্ঘ্য, 1 মিটার 50 সেমি প্রস্থ। প্রথম হল একটি বাক্সের 2 মিটার দৈর্ঘ্য, 1 মিটার 50 সেমি প্রস্থ এবং 1 মিটার উচ্চতা। বাক্সটি আয়তন কত? বাক্সটির আয়তন হলো 3 ঘন মিটার। বাক্সটির আয়তন 3 ঘন মিটার। এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা জানো, তাই অবশ্যই মনোযোগ সহকারে এটা পড়বে। প, ফ, ব, ভ, ম এগুলো কি ধরনের বর্ণ? প, ফ, ব, ভ, ম এগুলো আমরা পড়তে গেলেই দেখতে পাচ্ছি যে এগুলো প, ফ ঠোঁটের সাথে বাড়ি খাচ্ছে। ঠোঁটের সাথে বাড়ি খাওয়ার কারণে এগুলো হলো, আমরা জানি আমাদের বাংলা শব্দ, আমরা যে আমাদের মুখের 2 ঠোঁট বলি, যেটা দিয়ে আমরা কথা বলার সময় উপর থেকে নিচে প্রসারিত হয়, লম্বা হয়, প্রসারিত হয়, সংকুচিত হয়, এটাকে আমরা ঠোঁট বলে থাকি, কিন্তু এটা বইয়ের ভাষায় ওষ্ঠ বর্ণ। প, ফ মানে আমাদের ওষ্ঠের সাথে এগুলো বাড়ি খাচ্ছে, ঠোঁটের সাথে বাড়ি খাচ্ছে, তাই এগুলো হলো ওষ্ঠ বর্ণ। সপ্তাহ কি ধরনের সংখ্যা? 11 নম্বর, সপ্তাহ কি ধরনের সংখ্যা? সপ্তাহ তোমরা জানোই যে সপ্তাহ হলো পরিমাপবাচক সংখ্যা। সপ্তাহ হলো পরিমাপবাচক সংখ্যা। সপ্তাহ পরিমাপবাচক সংখ্যা, এইটা। এরপরে চলে যাই 12 নম্বর। 12 নম্বর হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কোন তারিখে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। এরপরে 13 নম্বর প্রশ্নে চলে যাই। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ পেলে? পেলে এর অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম আমরা জানি অ্যান্টোনিম হলো বিপরীত শব্দ। এখানে পেলে এর বিপরীত শব্দ হলো জয়ফুল। 14 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই। সমতট জনপদ কোথায় অবস্থিত? সমতট জনপদ হলো কুমিল্লা অঞ্চলে অবস্থিত। কুমিল্লা অঞ্চলে অবস্থিত। সমতট জনপদ হলো কুমিল্লা অঞ্চলে অবস্থিত। এরপর 15 নম্বর প্রশ্নে চলে যাই। cos θ এর সর্বনিম্ন মান কত? cos θ এর সর্বনিম্ন মান হলো -1। এরপর পরবর্তী প্রশ্নে চলে যাই। কোনটি শুদ্ধ শব্দ? শুদ্ধ শব্দ হলো ন্যূনতম। সম্পূর্ণ এখানে ন্যূনতমই রয়েছে, কিন্তু তোমাদেরকে শুদ্ধ অশুদ্ধের সময় এমনভাবে দেবে যে তোমরা কনফিউশনে পড়ে যাও। আর তাই শুদ্ধ অশুদ্ধ তোমরা যে সময় পড়বে তখন এটা অবশ্যই খাতায় লিখে পড়বে, কেননা খাতায় লিখে না পড়লে অবশ্যই বানানটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই এটার সঠিক উত্তর হবে খ নাম্বার। খ নাম্বার বানানটা সঠিকভাবে দেখে নেও।
বানানটা সঠিকভাবে দেখে নাও যাতে এটা বলে না যাও। এরপর 17 নম্বর প্রশ্ন, কোন বাক্যে অসমান কর্তা আছে? এটা কোন বাক্যে অসমান কর্তা আছে? সে এলে আমি যাব, সে এলে আমি যাব, এটা অসমান কর্তা আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। ইদানিং এটাও বাতিল করা হয়েছে, বর্তমানে এই প্রশ্ন বাতিল করা হয়েছে, এটা আসবে না। দ্যাট ইজ মিস্টেক। জেল হত্যা দিবস কবে? জেল হত্যা দিবস 3 নভেম্বর। জেল হত্যা দিবস 3 নভেম্বর। 20 নম্বর হলো হাত কি ধরনের শব্দ? হাত হলো তদ্ভব শব্দ। হাত তদ্ভব শব্দ। হাত কি ধরনের শব্দ? তদ্ভব শব্দ। এরপর চলে আসি 21 নম্বর প্রশ্নের মধ্যে। 21 নম্বর প্রশ্নটি হলো, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? 75 থেকে 57। 75 থেকে 57 ফলাফলটি হলো 9 দ্বারা বিভাজ্য। এটা বোঝাচ্ছে হলো 75 মাইনাস 57, এরপর যে ফলটি আসে এই ফলটি হলো 9 দ্বারা বিভাজ্য। এভাবে তোমরা ক্যালকুলেশন করে পড়বে যাতে তোমাদের পরীক্ষায় খেয়াল থাকে। হুইচ হ্যাজ কারেক্ট স্পেলিং? স্পেলিং মানে এখানে শুদ্ধ বানান কোনটি? যেহেতু আমাদের বাংলার ক্ষেত্রেও শুদ্ধ অশুদ্ধ আসে, ঠিক তেমনি ইংলিশের ক্ষেত্রেও শুদ্ধ অশুদ্ধ আসে। এখানে বলা হয়েছে শুদ্ধ বানান কোনটি? এটা হলো ক। হিপ্পোপোটামাস। হিপ্পোপোটামাস ক নাম্বার, এটা হলো ক। এরপর হুইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে সবগুলো আনসারই প্রশ্নবোধক আছে, দেখতে পাচ্ছ এখানে সবগুলো আনসারই প্রশ্নবোধক দেওয়া আছে। আর সবগুলো আনসার যেহেতু প্রশ্নবোধক আছে, তাই প্রশ্নবোধকের মধ্যে কিছু মিস্টেক রয়েছে, যেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছ যে প্রত্যেকের ক্ষেত্রে আই আছে, প্রত্যেকের ক্ষেত্রে এখানে আই আছে। আই থাকলে তোমরা জানো যে এটা হলো আই হলো সিঙ্গুলার ফর্ম, আইয়ের সাথে সবসময় ড্র বসবে, আইয়ের সাথে সবসময় ড্র বসবে। যেহেতু আইয়ের সাথে ড্র বসবে, তাই ঢো বসলে সবসময় বুঝবে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে, ভার্বের সাথে আইএনজি হবে না। এটা ও হবার সম্ভাবনা ছিল, এটাও হবার সম্ভাবনা ছিল। যেহেতু এটার মধ্যে আইএনজি আছে তাই এটা হবে না, আর এটার মধ্যে আইএনজি নাই, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ডো দ্বারা শুরু হয়েছে, তাই এটি অবশ্যই আনসার। এরপরের প্রশ্নের মধ্যে চলে যাই। বিনয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিনয় শব্দের বিপরীতার্থক শব্দ হলো ঔদ্ধত্য। এটা খ নাম্বার প্রশ্ন। এর পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাই। ইমপ্রুভমেন্ট মিন্স মানে ইমপ্রুভমেন্ট দ্বারা কি বোঝায়? ইমপ্রুভমেন্ট মিন্স দ্বারা কি বোঝায়? এই প্রশ্ন আনসারের মধ্যে উল্লেখ আছে, বাতিল করা হয়েছে, কিন্তু এটা অবশ্যই তোমরা গুগল সার্চ দিয়ে এই উত্তরটি বের করে নেবে। আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম। 26 নম্বর প্রশ্ন, বাক্যটি কোন কাল?
এখানে তোমরা দেখতে পাচ্ছ রোজ সকালে, মানে প্রতিদিন, প্রতিদিন করতাম, করতাম মানে অতীত, তাই এটা হবে নিত্যবৃত্ত অতীত। 27 নম্বর প্রশ্ন, রক্ষকই বক্ষক, রক্ষকই বক্ষক কোন জাতীয় বাক্য? তোমরা অবশ্যই জানো সরল বাক্যের মধ্যে, সরল বাক্য হলো এমন একটি বাক্য যা সহজ ভাষায় প্রকাশ করা হয়। আর জটিল বাক্য হলো এমন একটি বাক্য প্রথম যে শব্দটি ব্যবহার করা হবে এর পরবর্তী শব্দের মধ্যে সেম রেখে অন্য একটা, যেমন যেহেতু, যেহেতু, যদি, তবে এগুলো উল্লেখ থাকবে হলো জটিল বাক্যের মধ্যে, মিশ্র বাক্যের মধ্যে এবং থাকবে অথবা থাকবে। তাই তোমরা আশা করি তোমরা তা বুঝতে পারছো। তাই রক্ষকই বক্ষক এটা যেহেতু সহজ বাক্য, সরল বাক্য এটা, তাই এটা একটি সরল বাক্য। দ্য এন্থোনিম অফ দ্য ক্লোরশিপ, ক্লোরশিপের এন্থোনিম কি? আমরা জানি এন্থোনিম হলো বিপরীত শব্দ। ক্লোরশিপের এন্থোনিম হলো জেন্টল, ক্লোরশিপের এন্থোনিম হলো জেন্টল। পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাই। তবুও যেন তার মধুতে মাখা কোন কারকে কোন বিভক্তি? তবুও যেন তা মধুতে মাখা, এটি হলো করণের সপ্তম বিভক্তি, করণের সপ্তম বিভক্তি। দেশীয় উপসর্গ কোনটি? 30 নম্বর প্রশ্ন, দেশীয় উপসর্গ হলো অকাশ, দেশীয় উপসর্গ হলো অকাশ, দেশীয় উপসর্গ অকাশ, দেশীয় উপসর্গ অকাশ। এরপর 31 নম্বর প্রশ্ন হলো 23 নম্বর তৈলচিত্র কোন ধরনের রচনা? 23 নম্বর তৈলচিত্র, 23 নম্বর তৈলচিত্র কোন ধরনের রচনা? 23 নম্বর তৈলচিত্র হলো একটি উপন্যাস, 23 নম্বর তৈলচিত্র একটি উপন্যাস। এরপর ব্যাখ্যাগুলো পড়ে নেবে। বিশ্ব পরিবেশ দিবস কবে? বিশ্ব পরিবেশ দিবস কবে? এটাও খুব গুরুত্বপূর্ণ। 5 জুন। বারবার পড়বে দেখো, যাতে তুমি আত্মস্থ করতে পারো। এর পরবর্তী প্রশ্ন হলো সবিতা এর সমর্থক শব্দ কোনটি? সবিতা এর সমর্থক শব্দ হলো, সবিতা এর সমর্থক শব্দ সূর্য, সবিতা এর সমর্থক শব্দ হলো সূর্য, সবিতা এর সমর্থক সূর্য শব্দ সূর্য, সবিতা এর সমর্থক শব্দ সূর্য। এর পরবর্তী প্রশ্ন, দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি। এখানে বলতেছে ফ্রেন্ডলি যেহেতু অ্যাডজেক্টিভ আছে, এটার ভার্ব ফর্মে, ভার্বে রূপান্তর করার কথা বলা হয়েছে। এটার ভার্বে রূপান্তর করলে হবে বিফ্রেন্ড। এর পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে কারিম অলওয়েজ রানস কোয়েট ফাস্ট, হিয়ার অলওয়েজ ইজ, এখানে অলওয়েজ কি অর্থে ব্যবহৃত হয়েছে, কি পার্ট অফ স্পিচে ব্যবহৃত হয়েছে? অলওয়েজ এখানে ব্যবহৃত হয়েছে অ্যাডভার্ব হিসেবে। এর পরবর্তী প্রশ্নে চলে যাই। সার্কের সদস্য দেশ কয়টি? তোমরা জানো সাধারণ জ্ঞান হলো এমন একটা জিনিস, তোমাদের বোঝার কিছু নয়, এটা বারবার পড়তে হবে, পড়লে আত্মস্থ হয়ে যাবে এবং পরীক্ষায় ভালো করে আনসার করতে পারবে। সার্কের সদস্য দেশ হলো 8টি, সার্কের সদস্য দেশ 8টি। ক নাম্বার দেশের ক। 37 নম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা কত? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা হলো 10টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা হলো 10টি। এর পরবর্তী প্রশ্ন,
থেকে চলে যাই। বর্তমানে জাতিসংঘের মহাসচিবের নাম কি? বর্তমানে জাতিসংঘের মহাসচিবের নাম অ্যান্তোনিও গুতেরেস। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক চাকরি পরীক্ষা এসেছে, বারবার পড়বে এবং আত্মস্থ করবে। বৃহস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক নম্বর উত্তর। এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল কত? এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল হলো এন স্কোয়ার। এটা একটা সূত্র, অবশ্যই মুখস্থ করে নেবে। সিনোনিম অফ দ্য এলট্রুয়াস্টিক ইজ এলট্রুয়াস্টিক। এখানে 41 নম্বর প্রশ্নের আনসার হবে হলো ক নম্বর প্রশ্ন, বেনেভোলেন্ট। এর পরবর্তী প্রশ্নে চলে যাই। আইডেন্টিফাই দ্য রাইট প্রেসিপিয়াস অফ ইট। ইট ইজ ইম্পসিবল টু ডু দিস ক্যান্ট বি ডান। বলা হয়েছে প্রেসিপিয়াসে পরিণত করবার লাগিয়া, এই জন্য এটি গ নম্বর প্রশ্ন, আনসার গ নম্বর হবে। 33 নম্বর প্রশ্ন, সমতলস্থ তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায়? সমতলস্থ তিনটি বৃত্ত দিয়ে সমতলস্থ তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায়? তিনটি বিন্দু দিয়ে কোন শর্ত সাপেক্ষে বৃত্ত আঁকা যায়? এটা হলো গ নাম্বার, যদি বিন্দুগুলো সমরেখ না হয়। এর পরবর্তী প্রশ্ন, here nor his father have done the work which is correct in the blank. এখানে উত্তর হবে হলো খ নম্বর নেধার। অর্থনর্থক ঘটায় এর কারক ও বিভক্তি কি? কর্তায় শূন্য। অর্থনর্থক ঘটায় এর বিভক্তি, কারক ও বিভক্তি হলো কর্তায় শূন্য। এর পরবর্তী প্রশ্নের মধ্যে চলে আসি। পরবর্তী প্রশ্ন হলো, মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। ঘ নাম্বার। 47 নম্বর প্রশ্ন, আমি গারিব বলতে কি বোঝাই? ঘ নম্বর, একটি জেলখানা। 48 নম্বর প্রশ্ন হলো, ক্লোপ 26 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোথায়? কোপ 26 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? গ্লাসগো। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি হলো চর্যাপদ। দ্য ব্রিটিশ রুল কেম টু এন্ড ইন 1947। এটা আমরা জানি সকল সালের ক্ষেত্রে ইন বসে, তাই এখানে ইন বসবে। ভোরের পাখি কার ছদ্মনাম? 51 নম্বর প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তী। কবর নাটকটি কোন পটভূমিতে রচিত? কবর নাটকটি কোন পটভূমিতে রচিত? এটা হলো 52 ভাষা আন্দোলন। হু ইজ দ্য ফেমাস এখানে 53 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে হু ইজ দ্য ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার? এখানে আনসার হবে খ নাম্বার। এখানে মিডিয়ান প্লিজ মিন্স দ্বারা কি বোঝায়? মিডিয়ান স্পিচ দ্বারা কি বোঝায়? এটা বলা হয়েছে মিডিয়ান পিচ দ্বারা বোঝায় হলো দ্য ফার্স্ট পিচ।
write প্রেস ধর কি বোঝায় এটা, দ্য ফার্স্ট পেজ। 55 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইটম এ রাউন্ড ড্রোজেন এ ফুল ড্রোজেন? আনসার হলো গ নাম্বার। তারপর দ্য সিনোনিম অফ দ্য ইনসেপশন ইজ আউটসেট। ইনসেপশন ইজ সিনোনিম হলো প্রতিশব্দ, ইনসেপশনের প্রতিশব্দ হলো আউটসেট। 17 নম্বর প্রশ্ন, কেঁচো এখানে কেচে গন্ডুস শব্দটির অর্থ কী? 17 নম্বর প্রশ্ন, পুনরায় আরম্ভ। এর পরবর্তী প্রশ্ন, আইসো এরপর কি বসবে? এখানে কোন আর্টিকেলটি বসবে এটা উল্লেখ রয়েছে। এটা বুঝতে পারছি কীভাবে যেন? আনসার দেখে, অপশন দেখে বোঝা যায় যে এখানে কোনো একটা আর্টিকেল বসবে। তাই যেহেতু ওয়ান আগে বাওয়েল ও আছে, ও একটি বাওয়েল, তাই আমরা জানি বাওয়েলের আগে সবসময় এন বসে। কিন্তু যেহেতু ওয়ান এ এখানে ওয়ানের উচ্চারণ ওয়া এর মতো হচ্ছে, তাই এখানে এর না বসে এ বসবে। দ্য ওয়ার্ড মেজরিটি স্ট্যান্ড। 49 নম্বর প্রশ্ন, এটা দ্বারা কি বোঝায়? মেজরিটি দ্বারা কি বোঝায়? গ্রেটার নাম্বার। He had written the book before he retired. He had written the book before he retired. গ নাম্বার। এরপর 61 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে এক্স এর মান বের করো। এই প্রশ্নটা খুব ইজি। তোমরা প্রথমে যা করবে, এক্স প্রথম যা করবে তা হলো এটার সাথে এইটা গুণ করবে, আবার এটার সাথে আবার এটা গুণ করবে, এরপর এটার সাথে এটা গুণ করবে, আবার এটার সাথে এটা গুণ করবে, তারপর ক্যালকুলেশন করবে, অবশ্যই আনসার বের হয়ে যাবে। এখানে যেহেতু আনসার দুইটা আসবে, এই দুইটা আনসার হলো 2 আবার 3। একটি কোণের পরিমাপ 181 ডিগ্রি হলে একে কি কোণ বলে? আমরা জানি প্রবৃত্ত কোণ হলো 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। যেহেতু এখানে 181 আছে, তাই হলো এটি প্রবৃত্ত কোণ, তাই এটি একটি প্রবৃত্ত কোণ। এর পরবর্তী প্রশ্ন 63 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস হলো খ রাইফেল প্রোটি আওরাত। এরপর 64 নম্বর প্রশ্ন, দুইটি বৃত্তের বৃহত্তম যা সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে? দুইটি বৃত্তের বৃহত্তম যা সমান হলে বৃত্ত দুইটি সমান হবে। এর পরবর্তী প্রশ্ন, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এটা অনেক চাকরি পরীক্ষায় এসে থাকে, তাই অবশ্যই তোমরা এটাকে আত্মস্থ করবে, মুখস্থ করে নেবে। এটাকে অবশ্যই মুখস্থ করে নেবে। প্রশ্ন আনসার হলো এটা। এর পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাই। শহীদ শেখ রাসেলের জন্ম তারিখ কত? 18 অক্টোবর 1964 সাল। 18 অক্টোবর 1964 সাল। শেখ রাসেলের জন্ম তারিখ হলো 18 অক্টোবর আবার 1964 সাল। এটা ইম্পর্টেন্ট আছে। মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ, এর বাইকে সংকোচন কি? মেঘ মেদুল
মেঘ মেদুল। মেঘে 66 নম্বর প্রশ্ন, মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ। এই বাক্যে সংকোচন হলো মেঘ মেদুল। এর পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাই। এখানে এর পরবর্তী প্রশ্ন হলো এটা, পি প্লাস কিউ ইকুয়াল টু 5 এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু 3। এখানে পি কিউ এর মান নির্ণয় করো। পি কিউ এর মান নির্ণয় করলে এর মান হবে হলো 4। এটা কীভাবে হয়েছে তোমাদেরকে বুঝিয়ে দিই। যেহেতু এখানে পি প্লাস কিউ ইকুয়াল টু 5 এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু 3 দেওয়া আছে, তাই পি প্লাস প্রথমেই দেখবে পি প্লাস কিউ ইকুয়াল টু 5 এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু হলো 3। এখানে দেখবে কিউ যোগ করবে, যোগ করলে কিউ কাটা যায়, 2p ইকুয়াল টু হবে 8। এখান থেকে পির মান বের করে যদি তাহলে 2 দিকে যাবে গা, তাহলে 4 হবে হলো 4। যেহেতু পির মান বের হয়েছে 4, তাই পির মান যেহেতু 4 বের হয়েছে, তাই পির মান প্রথম সমীকরণে বসিয়ে দেব। প্রথম এটার মধ্যে বসিয়ে দেব। এটার মধ্যে পির মান বসালে এখানে পি বসবে, বসলে কি যেহেতু এখানে পি জায়গায় 4 হবে, তাই এই কিউর মান বের করার জন্য পিকে 4কে ডানে নিয়ে যাব। আমরা জানি 4কে ডানে নিয়ে গেলে এখানে যেহেতু 4 বসবে, 4কে ডানে নিয়ে গেলে কিউর মান বের করার জন্য এখানে চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে 1। তাই পি এর মান হবে 1, কিউ এর মান হবে 1 আর পি এর মান হলো 4। 1 আর 4 গুণ করলে হবে 4, তাই এখানে আনসার হলো 4। এখানে 6, 8, 10 এর গাণিতিক গড়। এখানে 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? প্রশ্নের উত্তর হলো 8। এর পরবর্তী প্রশ্ন, 92 কোন সমাজ? 92 নিত্য সমাজ। 71 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ডার্টি? ডার্টি এর সুপারলেটিভ ডিগ্রি হলো ডার্টিস্ট। ডার্টি এর সুপারলেটিভ ডিগ্রি হলো ডার্টিস্ট। আর যদি কম্পারেটিভ ডিগ্রি হতো তাহলে ডার্টিয়ার হতো। তাই এখানে আনসার হলো গহ। 72 নম্বর প্রশ্ন, একে কি বলে সভ্যতা? কোন ধরনের রচনা? পোষণ। 72 নম্বর উত্তর হলো ক। 73 নম্বরের উত্তর হলো মেঘে কম্পারিজম। এখানে শূন্যস্থানে কি বসবে এটাই বোঝাচ্ছে, যেহেতু এই অপশনের মধ্যে প্রিপোজিশন দেওয়া আছে, তাই আমরা ধারণা করে নিচ্ছি যে এখানে একটি প্রিপোজিশন বসবে। তাই আমরা জানি কম্পারিজম এর সাথে এবং মিলে এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই এটা কম্পারিজম এবং এটা মুখস্থ করে নিতে হবে। কোনটি সরল কোণ? সরল কোণ, যেহেতু আমরা 180 ডিগ্রি একটি সরলরেখা টানার সময় 180 ডিগ্রি হয়, তাই এটি একটি সরল কোণ। এর পরবর্তী প্রশ্ন হলো, কোনটি সাধিত ধাতু? সাধিত ধাতু
এটা বাতিল করা হয়েছে। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। এটা অনেক চাকরি পরীক্ষায় এসেছে, তাই তোমরা এটি আত্মস্থ করে ফেলবে। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে বলা হয় পূর্ণ সংখ্যা। এর পরবর্তী প্রশ্ন, আই হ্যাভ নট হিয়ার্ড ফ্রম হিম। এটাও বাতিল করা হয়েছে। শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা, 3 বছরের সুদে আসলে কত টাকা? 138 টাকা। অসমতা আত্মজীবনী বইটির ভূমিকা লিখেছেন কেন? ভূমিকা লিখেছেন কে? অসমতা আত্মজীবনী বইটির ভূমিকা লিখেছেন হলো শেখ হাসিনা। এখানে ভূমিকা লিখেছেন শেখ হাসিনা। এর পরবর্তী প্রশ্ন, 1050 টাকায় 8% নিচের কোনটি? 1050 এর সাথে এটা বলে দিচ্ছি। 1050 এর 8% 8/100। তো এটা কাটাকাটি করলে যে মান হবে এটাই হলো আনসার। তাই এটা কাটাকাটি করলে মান হবে 84, তাই এটা 84 হলো আনসার। এর পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাই। পাইকের বিধেয় বিশ্লেষণ কোথায় বসে? পাইকের বিধেয় বিশ্লেষণ বসে হল শেষে। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হলো বাক্য। ভাষার মূল উপকরণ বাক্য। এর পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা হলো 25টি। এর পরবর্তী প্রশ্ন, 16 অনুপাত 25 অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান 1/2 হবে? 7। বর্ণচোরা কোন ধরনের সমাজ? বর্ণচোরা হলো উপপদ তৎপুরুষ। বর্ণচোরা কোন ধরনের সমাজ? উপপদ তৎপুরুষ সমাজ। ওটি নিত্য সম্বন্ধীয় অব্যয়, যখন তখন। এর পরবর্তী প্রশ্ন হলো, লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয়? লাহোর প্রস্তাব 1940 সালে গৃহীত হয়। এর পরবর্তী প্রশ্ন, he will have reached the station 10 p.m. এখানে শূন্যস্থানে কি বসবে? যেহেতু এখানে শূন্যস্থানে বসবে হলো will have। What is the meaning of silver tongue? এটার আনসার হলো খ, a person who speaks sweetly। I am looking forward to, আমরা জানি looking forward to এরপর প্রিপোজিশন এরপর ভার্বের সাথে আইএনজি হয়। টু হলো এর ব্যতিক্রম, কিন্তু এখানে লুকিং ফরওয়ার্ড টু আছে, তাই লুকিং ফরওয়ার্ড টু যেহেতু একটি ফ্রেজ, তাই এর সাথে ভার্বের সাথে আইএনজি হবে। 91 3 x প্লাস t x প্লাস t x ইকুয়াল টু কত? এটা হবে গ নাম্বার 3 x প্লাস 1। মাদার অফ হিউম্যানিটি কাকে বলা হয়? শেখ হাসিনাকে। দ্য প্লুরাল ফর্ম ফিনোমেনন ইজ ফিনোমেনা।
ফিনোমেনন এর পোলার ফর্ম হলো ফিনোমেনা। এর পরবর্তী প্রশ্ন, রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে। রফিক যে কাজটি 10 দিনে করতে পারে, শফিক এ কাজটি 15 দিনে করতে পারে। এখানে দেখা যায় যে রফিকের ক্ষমতা বেশি, তারা এই করতে কাজটি কত দিনে শেষ করতে পারবে? 6 দিনে। এর পরবর্তী প্রশ্ন, ফাইন্ড আউট দ্য নাউন ওন্ডার। ফাইন্ড আউট দ্য নাউন ওন্ডার। প্রোক্লেম মিন্স বাতিল করা হয়েছে। পরস্পর ছেদি দুইটি সরল রেখা ছেদ বিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি কত? তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি হলো 360 ডিগ্রি। 1996 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? ক. শিল্প বাণিজ্য শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী। তুমি অধম, তাই বলি আমি উত্তম না হইব কেন? কার উক্তি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কয়টি বা কতটি সেক্টরে বিভক্ত ছিল? 100 নম্বর প্রশ্নের আনসার হলো 11টি। এটা খুবই ইজি আর বারবার চাকরির পরীক্ষায় আসন্ন একটি প্রশ্ন। এ বলে আমার এই ক্লাসটি শেষ করছি। তোমরা আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তোমরা বারবার পড়বে এবং আত্মস্থ করবে। বারবার পড়লে তোমাদের পড়াটি আত্মস্থ হয়ে যাবে।